পালাবদলের পর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তারপর আজকে ফের পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। ১২৫তম জন্মজয়ন্তী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই আজকে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজ এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ দিনভর কি কর্মসূচি তাঁর রয়েছে? দেখো, বিকেল প্রায় ৩:৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সরাসরি চলে যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেই বসত বাড়িতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যাবেন ইকো পার্ক। ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার একটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি কয়েকদিন পরে তৈরি করা হবে এবং সেই মূর্তি তৈরির কাজ আজ শুরু হবে। সেই সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে এই সূচনা পর্বের পর তিনি চলে যাবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। সায়েন্স সিটির পাশে যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সেখানে মূল অনুষ্ঠানটি রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী পালন করা হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১.৫ ঘন্টার এই অনুষ্ঠানের পর আনুমানিক ৭:৩০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমান নিয়ে দিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই ৩টি কর্মসূচিতে তার সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। আজকে রয়েছে বিশেষ অনুষ্ঠান, আর তার আগে গতকাল সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর নিয়ে শুরু হলো তরজা। ভারতীয় জনতা যুব মোর্চার দাবি এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, তাঁর ১২৫তম জন্মজয়ন্তী ধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই কলকাতায় সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল হল রাজনীতি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামীকাল সোমবার অর্থাৎ ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সুকিয়া স্ট্রিটের মোড়ে ঠিক রামমোহন লাইব্রেরির উল্টো দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল আগামীকাল সোমবার সেটি উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়করা, কিন্তু তার আগেই সেই মূর্তি যেখানে বসানো হয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মূর্তির নিচে যে ফলক লাগানো হয়েছিল সেটা শনিবার রাতেই বসানো হয়েছিল, কিন্তু সেই ফলক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে, কাল রাত্রে 12:15 অবধি এখানে কাজ চলেছে। 1:30টার দিকে আমি খবর পাই যে এখানে কিছু দুষ্কৃতী অলরেডি ভাঙচুর শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে আসি, কিন্তু যতক্ষণে আমি এসে পৌঁছই, আমি এসে এটা দেখেছি অলরেডি ওদের ভাঙচুর শেষ হয়ে গেছে আর রেখে গেছে আমাদের জন্য এই ধ্বংসাবশেষটা। তৃণমূলের দুষ্কৃতী হতে পারে। যাই হোক, আমার পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে। যেহেতু 4 মাথার মোড়, ওই জন্য চারদিক থেকেই সিসিটিভি আছে। ওনারা সিসিটিভি ফুটেজগুলোকে রিট্রিভ করার চেষ্টা করছে, আর যে দুষ্কৃতীরা করেছে তারা খুব শীঘ্রই ধরা পড়বে। প্রশ্ন উঠছে, রাতে কে বা কারা ঘটালো এই ঘটনা? এই নিয়ে শুরু হয়েছে তরজা। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙলে পশ্চিমবঙ্গ এবং বাঙালির হৃদয় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সরাতে পারবে না। হাজারো মূর্তি ভাঙুক, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের রূপকার, মূর্তি ভেঙে কোনো লাভ নেই। নকশালরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিল, বাঙালি মনীষীদের মূর্তি পরপর ভাঙায় ওই বিশেষ করে 1970 সালে, আজ থেকে 56 বছর আগে পরপর ঘটেছিল। সেখানে সেটা আবার ফিরে এলো, এটা আমি চিন্তিত বোধ করছি যে নকশালদের মতো আবার কোনো গোষ্ঠী আত্মপ্রকাশ করছে কিনা। ঘটনায় ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আমর স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। শুরু হয়েছে ভাঙা অংশ মেরামতির কাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, তা গত রাত 1:30 নাগাদ ভাঙচুর হয়।
অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর করেন এবং যেমনটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই এখানে পুলিশ প্রহরা রয়েছে, পাশাপাশি যে ভাঙা অংশ তার মেরামতিরও কাজ চলছে এবং এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বছর 26-এর রূপেশ হাজরা নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, তেমনি তদন্তকারীরা খতিয়ে দেখছেন আশপাশের যে সিসিটিভির ফুটেজ এবং যে ভাঙা অংশ এবং আশপাশের যে সমস্ত প্রত্যক্ষদর্শী তাদের কাছেও জানার চেষ্টা করছেন ঠিক কী ঘটেছিল। 2019-এ লোকসভা ভোটের সময় কলকাতায় অমিত শাহর রোড শোর দিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ঘিরে তোলপাড় হয়েছিল রাজনীতি। তারপর থেকে বহুকাল শাসক তৃণমূল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দায়ী করে এসেছে বিজেপিকে। পালা বদলের পর এবার শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখা। ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন আজকে রাজ্যে। তার আগে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে আজ মাল্যদান করলেন দিলীপ ঘোষ। 125 ফুট দীর্ঘ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। নিউ টাউনে এই মূর্তি স্থাপন হবে। মূর্তি বসাতে খরচ হবে প্রায় 200 কোটি টাকা। আমরা ইকো পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মতিথি পালন করলাম। 125তম বর্ষ চলছে ওনার জন্ম। এক পক্ষ কাল 23 জুন থেকে 6 জুলাই ওনার বলিদান দিবস থেকে জন্মতিথি পর্যন্ত এই উৎসব করে আসতাম আমরা। আজ সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, সরকার সে পালন করছে এবং বাংলায় সবচেয়ে বড় স্ট্যাচু ডক্টর শ্যামাপ্রসাদ তৈরি হবে। মাননীয় গৃহমন্ত্রী তার ভূমি পূজন করবেন। সেই শুভ দিন এসছে আজকে, আমরা গর্বিত, তাকে যোগ্য সম্মান দিতে পারছি। এবার তার স্বপ্নকে সফল করার জন্য মাননীয় মোদী যেমন 370 ধারা তুলে কাশ্মীরকে বিলয় করেছেন, এই যে বাংলার জনক শ্যামাপ্রসাদ, সে বাংলাকেও আমরা তার স্বপ্নের বাংলা বানাবো, সে সংকল্প নিয়ে কাজ করছি। যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। গাড়ির ফুটবোর্ডে ঝুলতে থাকা নিরাপত্তা রক্ষীদের সুরক্ষার প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানতে চেয়েছেন ভিডিও ফুটেজের ডেট এবং টাইম। মাটি চুরি থেকে ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে তাকে নোটিশ দিয়ে তথ্য চায় পুলিশ। পুলিশের দেওয়া সেই ডেডলাইনের মধ্যেই নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিশের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। পাশাপাশি তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন যে ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করা হয়েছে তার তারিখ ও সময় কি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা ঘটেছে 9/6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি জেড প্লাস ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যে জেড প্লাস ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। তার পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে জেড প্লাস সিকিউরিটি যদি উনি পানও, কথা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ জেড প্লাস সিকিউরিটি পেতেন কিনা। গত 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। তিনি দাবি করেন নিরাপত্তারক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিনি বসে আছেন আর বাইরে গাড়ির ফুটবোর্ডে বা পাদানিতে দাঁড়িয়ে আছেন তার নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2রা জুলাই নোটিশ দেয় কালীঘাট থানা। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে। এদিন সেই নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজ পেতে এবার তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের পিএ সুমিত রায়ের সঙ্গে কথোপকথনের সূত্র পেয়েছেন তদন্তকারীরা।
দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে এবার নতুন মোড়। বিধাননগর কমিশনারেটের এসআইটির পাশাপাশি এবার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো রাজ্য পুলিশের এসটিএফ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজ পেতে দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ করলো এসটিএফ। কিন্তু দিনে ডাকাতি বিভিন্ন সময়ে দেবরাজবাবু, সুমিতবাবু, তারপরে তাদের ওই অভিষেকবাবু, তারা বোধহয় ওই শান্তির বাড়িটাতে বসে থেকে যে ধরনের আলোচনা করতেন, তারপরে ফোন ইত্যাদি যেসবের কথা এসটিএফ বলছে, সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তো খুবই গোলমেলে ব্যাপার। এবং যে পরিমাণ টাকা ওনাদের কাছে আছে, যে পরিমাণ সম্পদ, আচমকা তৈরি হয়েছে, সেটা তো ভাবার মতন। এরকম ঊর্ধ্বমুখী সম্পত্তি কিভাবে হলো তার তো উত্তর দিতেই হবে। এর আগে শালবনির একটি জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে উঠে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। গত 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢুকে যায় পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। পিএ সুমিত রায়ের নাগাল পেতেই এবার দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সুমিত রায়ের নিয়মিত যোগাযোগ ছিল। এমনকি দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন থেকে ডিলিট করা চ্যাটে সুমিত রায়ের সঙ্গে কথোপকথন ছিল বলেও দাবি করা হয়েছে এসটিএফ সূত্রে। খতিয়ে দেখা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোনের বেশ কিছু নম্বরও। এই মোবাইল ফোনের সূত্রে কি নাগাল মিলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর? দেবরাজ চক্রবর্তীকে এসটিএফ এর জিজ্ঞাসাবাদে কি উঠে আসবে নতুন কোনো তথ্য? আবির দত্ত, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখতে দেখতে 14 বছর পার, বিচারের আশা এতদিন ধরে ক্রমশ ক্ষীণ হয়েছে। কিন্তু নতুন সরকার আসার পর আবার নতুন করে আশার আলো দেখছে শুটিয়ার বরুণ বিশ্বাসের পরিবার। বারবার করে বরুণ বিশ্বাসের হত্যা রহস্যের ঘটনায় একটি নামই ঘুরে ফিরে উঠে আসে। তিনি হলেন রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজিকর, কামদুনি, তামান্নার হত্যাকাণ্ডের মতো কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাস খুনের ফাইল? বিজেপি সরকার ক্ষমতায় আসতে এই নিয়েও জোর চর্চা হচ্ছে। 2012 সালের 5ই জুলাই ছিল সেই অভিশপ্ত দিন। কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস সবে গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। সবে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবেন, তখনই কয়েকটা বুলেট এফোড় ওফোড় করে দেয় তাকে। ওই মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে যান। 52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী, নাম জড়িয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিক মাস্টারমাইন্ড, উনি এই সমস্ত প্ল্যান করেছেন যাতে বরুণ বিশ্বাসকে খুন করা যায়, প্রতিবাদ না করতে পারে। ওনার যে কর্মক্রিয়া, তোলাবাজ, দুষ্কৃতীদের মদতদাতা উনি ছিলেন, তুলতেন, এইগুলো বরুণ বাধা দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল। এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো কিছু বলার নেই। গেছেন ওনার মনে হয়েছে যাওয়া দরকার আছে, গেছেন, তাতে কি বলবো। 2000 সালে ভয়াবহ বন্যার পর এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন করেন বরুণ বিশ্বাসরা। স্থানীয় সূত্রে দাবি, পরবর্তীতে এর জন্য প্রায় 34 কোটি টাকার অনুদান আসে। সেই টাকার বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, যা নিয়েও সরব হন বরুণ বিশ্বাস। এসবের জেরেই তাকে খুন হতে হয়েছিল বলে অভিযোগ। 39 কোটি টাকা স্যাংশন হয়েছিল নদী সংস্কার, ইছামতি, যমুনা, চালন দিয়ে বাঁচাও, টিপির বাঁধ, বলদিঘাটার খাল, এসব সংস্কার করার জন্য। সেই টাকাটা ওরা আত্মসাৎ করে দিচ্ছে। সেটা আমার ভাই বলেছিল যে কাজ হলো না, টাকাটা গেল কোথায়। আমার ভাইয়ের অপরাধ ছিল এই। স্থানীয়দের দাবি, 8এর দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণ, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে জনমত গড়ে তোলার জন্যই দুষ্কৃতীদের দু চোখের বিষ হয়ে ওঠেন তিনি। তারপর বরুণের পরিণতি জানে গোটা রাজ্য। আমি তখন হাবড়া থানায় এসেছিলাম যে সময় ঘটনাটা ঘটে, বরুণ বিশ্বাস দিন মারা যায়। তো স্টেশন থেকে জাস্ট ট্রেন থেকে নামার পরে প্ল্যাটফর্মে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকজন দুষ্কৃতী গুলি করে, তারপর হাসপাতালে নিয়ে আসে, হাবড়া হসপিটালে নিয়ে আসে।
কেসটা জিআরপিতে রেকর্ড হয়েছিল, প্রথমে বনগাঁ জিআরপি, 2 দিন বাদে এটা সিআইডি ইনভেস্টিগেশন টেক আপ করে। আমরা বেশ কজন লোক ধরা পড়েছিল, তারপরে সিআইডি নেবার পরে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছিল কিনা এটা আমার কিন্তু জানা নেই। দেখতে দেখতে বরুণের মৃত্যুর 14 বছর। প্রতিবাদী মঞ্চের সামনে বরুণ বিশ্বাসের ছবিতে জ্বলছে ধূপ আর মোমবাতি। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।